চেক দিয়েছেন কিন্তু টাকা পাচ্ছেন না। চেকের মামলার সম্পূর্ণ গাইডলাইন। একটি বাউন্স হওয়া চেক ব্যাংকে রিটার্ন মেমোতে বড় করে লেখা আছে ইনসাফিসিয়েন্ট ফান্ড। ধরুন আপনি কাউকে টাকা ধার দিয়েছেন বা মাল বিক্রি করেছেন আর বিনিময়ে তার হাত থেকে পেয়েছেন একটা চেক, কিন্তু ব্যাংকে গিয়ে শুনলেন চেক বাউন্স করেছে, টাকা নেই। এই মুহূর্তে আপনার মাথায় প্রথম প্রশ্ন আসবে, এখন কি করব, কোথায় মামলা করব, আর আদৌ কি টাকা ফিরে পাবো তো? আজকের এই ভিডিওতে আমরা পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে জানব। চেকের মামলা কোথায় ও কিভাবে করতে হয়, কখন চেক থাকলেও মামলা করা যায় না, মামলার শেষে টাকা পাওয়া যায় কি না, এবং চেক দিয়ে এর কি কি আইনি পথ খোলা আছে। শেষ পর্যন্ত থাকুন, কারণ এই তথ্য না জানলে অনেকেই নিজের পাওনা টাকা হারিয়ে ফেলেন স্রেফ সময় মতো সঠিক পদক্ষেপ না নেওয়ার কারণে। চেক ডিজোনার কি, কেন হয়? চেক ডিজোনার হলো আপনার দেওয়া চেক ব্যাংকে জমা দেওয়ার পর ব্যাংক সেটি পরিশোধ করতে রাজি হয়নি। এর পেছনে সাধারণ কয়েকটি কারণ থাকে। হিসাবে পর্যাপ্ত টাকা না থাকা, স্বাক্ষরের গরমিল, হিসাব বন্ধ থাকা, বা চেক দাতা নিজেই পেমেন্ট স্টপ করে দেয়। বাংলাদেশে এই বিষয়টি নিয়ন্ত্রণ করে হস্তান্তরযোগ্য আইন 1881, বা ইংরেজিতে আমরা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট বলি, যাকে সংক্ষেপে এনআই অ্যাক্ট। এই আইনের 138 ধারা অনুযায়ী পর্যাপ্ত তহবিলের অভাবে চেক ডিজোনার হওয়ার একটি দণ্ডনীয় অপরাধ। মামলা করার আগে যে ধাপগুলো আপনাকে মানতেই হবে, বা নির্দিষ্ট ধাপ তৈরি করে দেয়, এটাকে সহজে মনে রাখতে পারেন। 30-30-30 এই নিয়মের হিসাবে। প্রথম ধাপে চেক ব্যাংকে উপস্থাপন। চেক ইস্যু হওয়ার তারিখ থেকে 6 মাসের মধ্যে, অথবা চেকের গায়ে লেখা মেয়াদ যেটা আগে শেষ হয় তার মধ্যে ব্যাংকে জমা দিতে হবে। মেয়াদ পার হয়ে গেলে এই চেক দিয়ে 138 ধারায় মামলার পথ বন্ধ হয়ে যায়। দ্বিতীয় ধাপ, লিগাল নোটিশ। চেক ডিজোনার হওয়ার বা তার জানার 30 দিনের মধ্যে চেক দাতাকে লিখিত নোটিশ পাঠাতে হবে, যেখানে টাকার পরিমাণ পরিশোধের জন্য 30 দিন সময় দিতে হয়। আইনি নোটিশ পাঠানোর 3টি বৈধ উপায় আছে: সরাসরি ব্যক্তিগতভাবে দেওয়া, প্রাপ্তি স্বীকার রসিদ সহ রেজিস্ট্রি ডাকযোগে চেক দাতাকে স্থায়ী বা সর্বশেষ ঠিকানায় পাঠানো, অথবা ঠিকানা না পাওয়া গেলেও বহুল প্রচলিত একটি দৈনিক, মানে জাতীয় বাংলা দৈনিক পত্রিকায় প্রকাশ করা। এবার তৃতীয় ধাপ, অপেক্ষা ও মামলা দায়েরের নোটিশ পাওয়ার পর চেকদাতার হাতে টাকা পরিশোধের জন্য 30টা দিন থাকে, 30টা দিন সময় থাকে। এই 30 দিনের মধ্যে টাকা পরিশোধ না দিলে সেই সময় পার হওয়ার পরবর্তী 30 দিন পর মামলা দায়ের করতে হবে। মনে রাখবেন, নোটিশ না পাঠিয়ে সরাসরি মামলা করা যায় না, এবং এই সময়সীমাগুলো পার হয়ে গেলে মামলার যে সুযোগ, সেই সুযোগই হারিয়ে যেতে পারে। ধাপ নাম্বার 4, চেকের মামলা কোথায় ও কিভাবে দায়ের করবেন। চেকের মামলা হলো একটি নালিশি মামলা বা সিআর কেস, অর্থাৎ পুলিশ নিজে থেকে মামলা করতে পারবে না, ভুক্তভোগীকে আদালতে গিয়ে অভিযোগ দায়ের করতে হয়। এখানে এখতিয়ার নির্ধারিত হয় চেকটি যে ব্যাংকে বা শাখায় ডিজোনার হয়েছে সেই শাখাটি, মানে যেই আদালতের আঞ্চলিক এখতিয়ারের মধ্যে পড়বে। এখন একটা গুরুত্বপূর্ণ ও সাম্প্রতিক পরিবর্তনের কথা বলি।
2026 সালে ফেব্রুয়ারি মাসে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 2026 কার্যকর হয়েছে, যা এনআই অ্যাক্ট এর 141 ধারা সংশোধন করে চেকের টাকার অঙ্কের ভিত্তিতে বিচারের আদালতের নির্ধারণ করা হয়েছে। চেকের টাকার অঙ্ক যদি 5 লক্ষ টাকার বেশি হয়, তাহলে মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন যুগ্ম দায়রা জজ আদালতে আর অন্য এলাকায় যুগ্ম দায়রা জজ আদালতে মামলা করতে হবে। এর নিচের কোনো আদালতে এই মামলা বিচার করতে পারবে না। এখন চেকের টাকার অঙ্ক যদি 5 লক্ষ টাকা বা তার কম হয়, সেক্ষেত্রে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আর অন্য এলাকায় প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করতে হয়। মামলায় সাধারণত উল্লেখ করতে হয় চেক ডিজোনারের তারিখ, ব্যাংকের নাম, শাখা, হিসাব নম্বর, চেক নম্বর, টাকার পরিমাণ, নোটিশ পাঠানোর প্রমাণপত্র এবং তা পাওয়ার পরপর পরিশোধ না হওয়ার তথ্য। প্রতিষ্ঠানের পক্ষে থেকে চেক দেওয়া হলে এনআই অ্যাক্টের 140 ধারা অনুযায়ী সেই প্রতিষ্ঠানের তখনকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরও বিবাদী করা যায়। এখন আসি একটা বাস্তব উদাহরণ নিয়ে বুঝে নেওয়া যাক। ধরুন ব্যবসায়ী করিম সাহেব মামুন সাহেবের কাছে মাল বিক্রি করলেন 8 লক্ষ টাকার। মামুন সাহেব বিনিময়ে একটা চেক দিলেন। করিম সাহেব চেকটি ব্যাংকে জমা দিলেন, কিন্তু অপর্যাপ্ত তহবিলের কারণে চেকটি ডিজোনার হয়ে গেল। এরপর করিম সাহেব ডিজোনারের 30 দিনের মধ্যে মামুন সাহেবকে রেজিস্ট্রি ডাকযোগে উকিল নোটিশ পাঠান এবং 30 দিনের মধ্যে টাকা পরিশোধের দাবি জানিয়েছেন। মামুন সাহেব নোটিশ পাওয়ার পরেও 30 দিনের মধ্যে টাকা দিলেন না। এই 30 দিনের পর, মানে 30 দিন পার হওয়ার পর পরবর্তী যে 30 দিনের মধ্যে করিম সাহেবকে মামলা করতে হবে। চেকের অঙ্কের 8 লক্ষ টাকা অর্থাৎ 5 লক্ষ টাকার বেশি, তাই তিনি মামলাটি সরাসরি যুগ্ম দায়রা জজ আদালতে দায়ের করলেন, ম্যাজিস্ট্রেট আদালতে নয়। এখন তুলনা করুন, যদি চেকের অঙ্কটা হতো 50,000 টাকা, তাহলে এই একই মামলা তাকে করতে হতো ম্যাজিস্ট্রেট আদালতে। তাই মামলা করার আগে চেকের অঙ্ক অনুযায়ী সঠিক আদালত বেছে নেওয়াটা জরুরি। এখন আসি কখন চেক থাকলেও মামলা করা যায় না। এখন আসি গুরুত্বপূর্ণ একটা প্রশ্নে। হাতে চেক থাকলেও কখন আপনি মামলা করতে পারবেন না বা মামলা করলেও তা টিকবে না? মেয়াদ পার হয়ে গেলে চেকে ইস্যু করা যে তারিখটা থাকে, সেই তারিখ থেকে 6 মাস বা নির্ধারিত মেয়াদ পার হয়ে গেলে সেই চেক উপস্থাপন করে আর 138 ধারায় মামলা করা যায় না। সময় মতো নোটিশ না পাঠালে, ডিজোনারের 30 দিনের মধ্যে নোটিশ না পাঠালে মামলা ভিত্তি একদম দুর্বল হয়ে যায়। মামলা দায়েরে দেরি করলে, নোটিশের 30 দিন পার হয়ে পরের 30 দিনের মধ্যে মামলা না করলে, সময়সীমা পার হয়ে মামলার যে অধিকার হারিয়ে ফেলতে পারেন, আইনগতভাবে ক্ষমতা হারিয়ে ফেলতে পারেন। নোটিশ ছাড়া সরাসরি মামলা করলে আইন অনুযায়ী নোটিশ একটি বাধ্যতামূলক পূর্ব শর্ত, এটা ছাড়া সরাসরি মামলা গ্রহণযোগ্য হয় না। চেকের পেছনে কোনো বাস্তব দেনা বা লেনদেন না থাকালে বাংলাদেশে আদালত মনে করে নেয় যে চেক কোনো না কোনো বৈধ লেনদেনের জন্যই দেওয়া হয়েছে। কিন্তু চেকদাতা যদি প্রমাণ করতে পারেন
যে আসলে কোনো দেনা বা প্রতিদানই ছিল না, যেমন চেকটি জোর করে বা প্রতারণার মাধ্যমে নেওয়া হয়েছিল, তাহলে আদালত সেটি বিবেচনায় নিতে পারেন। বা অনেকে আবার চেক হারিয়ে গিয়েছে বা চুরি হয়েছে বা অন্য কেউ স্বাক্ষর জাল করলে এক্ষেত্রে মূল চেকদাতা প্রকৃত অপরাধী নয়, বরং এটি একটি ভিন্ন প্রতারণা বা জালিয়াতির ঘটনা, যার জন্য আলাদাভাবে পদক্ষেপ নিতে হয়। চেকের মামলা শেষ হয়ে গেলে টাকা পাবেন কিনা, বাস্তবতা কি? এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মামলা জিতলে কি আসলেই টাকা পাওয়া যায়? এনআই অ্যাক্টের 138 ধারার শাস্তি হলো সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ড বা চেকে যে উল্লেখিত টাকার উল্লেখ করা আছে তার 3 গুণ পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ড। আর এই ধারার উপধারা 2 অনুযায়ী আদায় হওয়া জরিমানা থেকে উল্লিখিত যে টাকার পরিমাণ আছে, যতটুকু জরিমানা আদায় হয়েছে তার মধ্যে যত দূর সম্ভব চেকধারীকে পরিশোধ করতে হবে। অর্থাৎ আইন স্পষ্টভাবেই বলেছেন, জরিমানা আদায় হলে আগে আপনার পাওনা টাকাটাই আগে দেওয়া হবে। কিন্তু বাস্তবতা হলো এটি নির্ভর করে জরিমানা আসলে আদায় হওয়ার পর। আসামি যদি জরিমানা দিতে অস্বীকার করেন, পলাতক থাকেন বা তার কোনো সম্পদ না থাকে, তাহলে বাস্তবে টাকা আদায় কঠিন হয়ে যেতে পারে। জেল হলেও টাকা ফিরে নাও আসতে পারে। এছাড়া দণ্ডিত ব্যক্তি আপিল করতে চাইলে সাধারণত জরিমানার একটি নির্দিষ্ট, অর্থাৎ প্রচলিত আছে 50%, 50% আদালতে জমা দিয়ে জমার শর্তে তিনি আপিল করতে পারেন, যার কারণে প্রক্রিয়াটা অনেক লেন্দি হয়ে যায়। ভালো খবর হলো একই ধারার উপধারা 3 অনুযায়ী চেকে উল্লিখিত টাকার পুরো অংশ বা বাকি অংশ আদায় না হলে চেকধারী তার দাবি প্রতিষ্ঠার জন্য দেওয়ানি আদালতে যাওয়ার অধিকার রাখেন। এই অধিকার আইনেই সংরক্ষিত আছে। এই বিষয়টা পরের অংশে আরো বিস্তারিত আলোচনা করব। এখন চেক দিয়ে আর কি কি মামলা করা যায়? ফৌজদারি কার্যবিধি 138, ফৌজদারি কার্যবিধি 440 এবং দেওয়ানি মামলা 420 এবং দেওয়ানি মামলা। অনেকে জানেন না যে একই চেক ডিজনারের ঘটনা থেকে একাধিক আইনি পথ খোলা থাকে। এনআই অ্যাক্টের 138 ধারা ফৌজদারি মামলা করা যায়, যা আমরা এতক্ষণ আলোচনা করলাম। তারপরে দেওয়ানি কার্যবিধি আদালতে মানি স্যুট বা অর্থ আদায়ের মামলা। দেওয়ানি কার্যবিধি অনুযায়ী চেকটি দলিল হিসেবে ব্যবহার করে সরাসরি পাওনা টাকা আদায় মামলা করা যেতে পারে। এনআই অ্যাক্টের 138-এর 3 ধারায় এই অধিকার স্পষ্টভাবে সংরক্ষিত আছে এবং ফৌজদারি মামলায় চলাকালীন অবস্থায় দেওয়ানি আদালতে মামলা করতে কোনো বাধা নেই। দুটো মামলা একসাথে চলতে পারে। দণ্ডবিধি 420 ধারার প্রতারণার মামলা। উচ্চ আদালতের একটি গুরুত্বপূর্ণ রায় আছে। আবুল খায়ের চান্দু বনাম রাষ্ট্র, 65 DLR 230 পেজ। বলা হয়েছে, চেকদাতা নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধে ব্যর্থ হলে তা প্রতারণা হিসেবেও গণ্য হতে পারে, যার জন্য দণ্ডবিধি 420 ধারায় আলাদাভাবে মামলা করা সম্ভব। তাই শুধু একটা মাত্র পথে আটকে না থেকে পরিস্থিতি বুঝে একসাথে একাধিক প্রতিকারের পথ ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ হবে, বিশেষ করে যখন টাকার অঙ্ক বড় হয়। এখন আসি সতর্কতা ও সচেতনমূলক পরামর্শে। ভবিষ্যতে এই ঝামেলা এড়াতে কিছু সহজ অভ্যাস মেনে চলুন। চেক নেওয়ার সময় চেকদাতার হিসাবে টাকা আছে কিনা সম্ভব হলে যাচাই করে নিন। চেক পেলে দ্রুত ব্যাংকে জমা দিন।
মেয়াদ শেষ হওয়ার জন্য অপেক্ষা করবেন না। চেক ডিজনার হলে সঙ্গে সঙ্গে রিটার্ন মেমো সংগ্রহ করুন, এটাই আপনার মূল প্রমাণ। চেক ডিজনার স্লিপ। 30 দিনের নোটিশ পাঠানোর সময়সীমা ক্যালেন্ডারে টুকে রাখুন, ভুলে গেলে হারাতে হবে। বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে চেক নেওয়ার সঙ্গে একটি লিখিত চুক্তি বা রসিদও রাখুন, যা দেওয়ানি মামলায় বাড়তি প্রমাণ হিসেবে কাজ দেবে। বিষয়টি জটিল মনে হলে শুরুতেই একজন আইনজীবীর পরামর্শ নিন, যাতে সময়সীমা পার হয়ে অধিকার না হারান। তাহলে মনে রাখবেন, চেক একটি শক্তিশালী আইনি দলিল, কিন্তু এর সুরক্ষা পেতে হলে নির্দিষ্ট সময়সীমা ও প্রক্রিয়া মেনে চলতে হবে। সেটা খুবই জরুরি। নোটিশ, সময়সীমা, সঠিক আদালত বেছে নেওয়া, এই 3টি বিষয়ে ভুল হলেই পাওনা টাকা আদায়ের পথ একদম কঠিন হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন। এমন আরও আইনি সচেতনমূলক ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো দিয়ে রাখুন। এবং পরিচিত কেউ চেক নিয়ে সমস্যা থাকলে বা সমস্যায় পড়লে ভিডিওটি তাকে শেয়ার করুন। এই তথ্য তাকে অনেক বড় ভোগান্তি থেকে বাঁচাতে পারে। ধন্যবাদ।